আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চিত আশা করি খুব ভালো আছো। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর বাংলা যে কবিতা রয়েছে, চারণ কবি, সেই কবিতা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। আমার যে সমস্ত ছাত্রছাত্রী যারা একাদশ শ্রেণীতে পড়ো, তোমরা প্রত্যেকে জানো যে এবার কিন্তু 2024 সাল থেকে আমাদের প্রশ্ন কাঠামো কিন্তু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এইবার যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে, সেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে 40টাই কিন্তু এমসিকিউ বেসিস প্রশ্ন হবে, অর্থাৎ এমসিকিউ ধরনের কিন্তু প্রশ্ন হবে। অর্থাৎ সেইভাবেই কিন্তু আমরা আমাদের বিষয়গুলোকে আমরা সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাব। আজকে যে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে চারণ কবি। এই চারণ কবি কবিতাটি কে লিখেছেন? লিখেছেন পেন্ডেয়ালা ভারভারা রাও। এবং এই পেন্ডেয়ালা ভারভারা রাও যে চারণ কবি কবিতাটি রচনা করেছেন, এবং এই কবিতাটির অনুবাদ করেছেন সেই শঙ্খ ঘোষ, আমাদের সে বিখ্যাত বাঙালি কবি সেই শঙ্খ ঘোষ। কারণ পেন্ডেয়ালা ভারভারা রাও একজন তেলুগু ভাষার একজন কবি। আজকে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কিন্তু আলোচনা করব। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবি পরিচিতি নিয়ে। এই পেন্ডেয়ালা ভারভারা রাও আসলে কে ছিলেন, এবং এই পেন্ডেয়ালা ভারভারা রাওয়ের যে জীবন বৃত্তান্ত তা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এই পেন্ডেয়ালা ভারভারা রাও 1940 সালে, কত বললাম, 1940 সালের যে 3 নভেম্বর, অর্থাৎ 3 নভেম্বর 1940 সালে তিনি অন্ধ্রপ্রদেশের, অর্থাৎ গত যে অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশ রাজ্য একটা সময়ে বিভক্ত হয়ে যায়। তেলেঙ্গানা, সেই অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে একটি রাজ্যে বিভক্ত হয় যার নাম হচ্ছে তেলেঙ্গানা রাজ্য। সেই তেলেঙ্গানা রাজ্যেরই যে শহর, যে ওয়ারাঙ্গল, যে শহর অর্থাৎ ওয়ারাঙ্গল যে জেলা, সেই জেলায় কিন্তু এই পেন্ডেয়ালা ভারভারা রাও কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এবং সেই পেন্ডেয়ালা ভারভারা রাও সেই তেলেঙ্গানা রাজ্যের যে ব্রাহ্মণ পরিবারে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি ছিলেন তেলুগু ভাষার একজন কবি। এবং তারপরে আমরা বলি যে তিনি শুধুমাত্র কবি নন, তিনি একজন তেলুগু ভাষার তিনি একজন অধ্যাপকও ছিলেন, এবং তেলুগু ভাষা তিনি শিক্ষকও ছিলেন। এবং তিনি কিন্তু তার রচনা শৈলীগুলো সমস্তটাই কিন্তু তেলুগু ভাষাতেই কিন্তু রচিত। যদি আমরা এখানে যদি আমরা দেখতে যাই তার কবি পরিচিতি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে পেন্ডেয়ালা ভারভারা রাও 1940 সালের 3 নভেম্বর চিন্না পেন্ডিয়ালা, অন্ধ্রপ্রদেশ, বর্তমান তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গল জেলার একটি তেলুগু ব্রাহ্মণ পরিবারে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন, এবং 1960 সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তেলুগু সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রথম জীবনে তিনি তেলেঙ্গানার দুটি বেসরকারি কলেজে তেলুগু সাহিত্য পড়াতেন। সেখান থেকে তিনি ভারত সরকারের তথ্য ও সম্প্রচারের মন্ত্রণালয়ের প্রকাশনা সহকারী হিসাবে কাজ করার জন্য নয়া দিল্লিতে কিন্তু তিনি কিন্তু চলে যান। পরে সেই চাকরি ছেড়ে CKM কলেজ ওয়ারাঙ্গলে তেলুগু প্রভাষক হিসাবে যোগদান করেন, ও পরবর্তীতে ওই কলেজের অধ্যক্ষ হন কিন্তু তিনি, এবং 1998 সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। 1966 সালে সাহিথি মিথুরুলু, অর্থাৎ এই যে জায়গাটা ভালো করে মাথায় রাখবে, 1966 সালে সাহিথি মিথিরুলু অর্থাৎ সাহিত্যের বন্ধু নামে একটি দল প্রতিষ্ঠা করেন। একটু ভালো করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখে নাও কোন জায়গাটা কথা বলছি। এই যে 1966 সালে, এই যে 1966 সালে সাহিত্যের বন্ধু নামে অর্থাৎ সাহিথি মিথিরুলু নামে একটি দল প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তোমাদের এটা ভালো করে মাথায় রাখতে হবে, কারণটা কেন, যে আমাদের যে ক্ষেত্রে এমসিকিউ বেস প্রশ্ন, সেক্ষেত্রে কিন্তু এরকম আসতে পারে যে সাহিত্যের বন্ধু নামে একটি দল প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ পেন্ডেয়ালা ভারভারা রাও কত সালে? 1966 সালে। অর্থাৎ সাহিত্যের বন্ধু তেলুগু ভাষায় এর নামটা কি ছিল? অর্থাৎ সাহিথি মিথুরুলু, অর্থাৎ এই নামেই কিন্তু তিনি কিন্তু একটা দল প্রতিষ্ঠা করেন। এবং রাওয়ের প্রথম যে কবিতা সংকলন, অর্থাৎ রাওয়ের যে কবিতা সংকলন, তার মধ্যে একটি হলো যে চালি নেগাল্লু, অর্থাৎ যেটা বাংলায় যেটাকে অনুবাদ করে করা হয়েছিল ক্যাম্প ফায়ার, যেটা করা হয়েছিল। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ যে চালি নেগাল্লু, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে যে পেন্ডেয়ালা ভারভারা রাওয়ের প্রথম কবিতা সংকলনের নাম কি, অর্থাৎ চালি নেগাল্লু, অর্থাৎ এবং সেটাকে বাংলায় অনুবাদ করা হয়েছিল ক্যাম্প ফায়ার নামে, কত খ্রিস্টাব্দে?
1968 সালে কিন্তু এটা প্রকাশিত হয় এবং তার বিভিন্ন কবিতা সংকলনগুলির মধ্যে কয়েকটি হলো জীবন নাহি, অর্থাৎ সেটা পালস নামে অনুবাদিত হয়। আর তারপরে আমরা দেখছি ওরে গিমফু, অর্থাৎ যেটা 1973 সালে মিছিল নামে কিন্তু সেটা কিন্তু অনুবাদ করা হয়েছিল। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্বেচ্ছা, স্বেচ্ছা অর্থাৎ যেটা 1978 সালে স্বাধীনতা নামে কিন্তু সেটা কিন্তু অনুবাদ করা হয় এবং 2008 সালে ভারভারা রাও যে কবিতাম, অর্থাৎ 1957 থেকে 2007, অর্থাৎ ভারভারা রাওয়ের কবিতা, অর্থাৎ একটা পুরো সংকলন কিন্তু রচনা করা হয়েছিল, একটি সংকলন প্রকাশিত হয়েছিল, তার কবিতা প্রায় সব ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে। এবং আরেকটা কথা জানিয়ে রাখা ভালো যে এই যে পেন্ডেয়ালা ভারভারা রাও তার একটি যে বিখ্যাত কবিতা, অর্থাৎ ক্যাপটিভ ইমাজিনেশন, এই ক্যাপটিভ ইমাজিনেশন যে 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 রয়েছে, অর্থাৎ কবিতা সংকলনটা রয়েছে ক্যাপটিভ ইমাজিনেশন, যে কাব্যটি রয়েছে, যে কবিতা সংকলনটা রয়েছে, সেটি কিন্তু তার জেলখানা ডায়েরি নামে কিন্তু পরিচিত। এবার কিন্তু আমরা জেনে নেব যে এই কবিতাটার উৎস, অর্থাৎ এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কবিতাটি কি কি নামে অনুবাদ করা হয়েছিল। আমি আগেই বলেছি যে এই পেন্ডেয়ালা ভারভারা রাওয়ের যে কবিতা, অর্থাৎ এই চারণ কবি, এই কবিতাটি যে যে লেখা হয়েছিল, অর্থাৎ রচনা করা হয়েছিল, সেটি 1985 খ্রিস্টাব্দে 23 অক্টোবর। 1985 খ্রিস্টাব্দে 23 অক্টোবর তোমরা দেখতে পাচ্ছ যে 1985 খ্রিস্টাব্দের 23 অক্টোবর মূল রচনা কিন্তু 1985 খ্রিস্টাব্দের 23 অক্টোবর কিন্তু। এবং এটি কিন্তু যখন পেন্ডেয়ালা ভারভারা রাও যখন এই কবিতাটা লিখেছিলেন, তখন কিন্তু এই কবিতার নাম ছিল কবি। এটা খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে মাথায় রাখবে যে যখন এই যে চারণ কবি কবিতাটির মূল কবিতার নাম কি, অর্থাৎ যেটা পেন্ডেয়ালা ভারভারা রাও রচনা করেছিলেন তার নাম ছিল কবি এবং সেটা কিন্তু তেলেগু ভাষাতে রচনা করা হয়েছিল। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এবং এই কবিতাটিকে আবার, অর্থাৎ এই যে কবি কবিতাটি, অর্থাৎ যেটা বাংলায় শঙ্খ ঘোষ চারণ কবি নামে অনুবাদ করেছিলেন, সেই কবিতাটিকে আবার কিন্তু ইংরেজি অনুবাদ করেছিলেন ডি ভেঙ্কট, অর্থাৎ ডি ভেঙ্কট কিন্তু এই কবিতাটিকে অনুবাদ করেছিলেন, অর্থাৎ কি নামে, অর্থাৎ দ্য বার্ড নামে কিন্তু ডি ভেঙ্কট কিন্তু অনুবাদ করেছিলেন। খুব ভালো করে মাথায় রাখবে, উৎস থেকে একটা প্রশ্ন আসার প্রবল চান্স আছে যে এই কবিতাটি, অর্থাৎ চারণ কবি কবিতাটি মূল কবিতার নাম কি, অর্থাৎ মূল কবিতার নাম ছিল কবি। অর্থাৎ এই কবিতাটি কবে লেখা হয়েছিল, অর্থাৎ 1985 খ্রিস্টাব্দের 23 অক্টোবর কিন্তু রচিত হয়েছিল। এবং এটা ভালো করে মাথায় রাখবে যে যখন পেন্ডেয়ালা ভারভারা রাও যখন জেলখানায় বন্দী ছিলেন, জেলখানায় বন্দী দশায় কিন্তু তিনি কিন্তু তার এই কাব্যটি, অর্থাৎ এই কবিতাটি তিনি কিন্তু রচনা করেছিলেন। এবং এই কবিতাটির বাংলা অনুবাদ করলেন শঙ্খ ঘোষ এবং ইংরেজি অনুবাদ কি করলেন যে ডি ভেঙ্কট, অর্থাৎ ডি ভেঙ্কট রাও, অর্থাৎ কি নামে রচনা করলেন, দ্য বার্ড নামে রচনা করলেন। আমি কেন বারবার কথাগুলোকে বলছি, যেন তোমাদের মাথায় কথাগুলো ঢুকে যায়। কারণটা হচ্ছে ক্লাসটা শোনার পরে যেন তোমাদের যেন আর পড়ার কোনো প্রয়োজন না হয়, সেই জন্য আমি কিন্তু কথাগুলো বারবার করে বলছি। এবং যে মূল কাব্যগ্রন্থ রয়েছে, অর্থাৎ এই যে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এটা কিন্তু তেলেগু ভাষায় এই কাব্যগ্রন্থের নাম ছিল ভবিষ্যথু চিত্রপটম, ভবিষ্যথু চিত্রপটম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে লেখা আছে ভবিষ্যথু চিত্রপটম, অর্থাৎ সালটা কত, 1986, অর্থাৎ 1986-তে কিন্তু এই কবিতাটি কিন্তু প্রকাশিত হয়েছিল। এই দেখো 1986-তে এই কাব্যগ্রন্থটি কিন্তু প্রকাশিত হয়েছিল, ভবিষ্যথু চিত্রপটম 1986 খ্রিস্টাব্দে, এবং যেটাকে বাংলায় অনুবাদ করা হলো কি নামে, ভবিষ্যৎ চিত্রপট নামে। তেলেগু ভাষায় নাম ছিল ভবিষ্যৎ চিত্রপটম, ভবিষ্যৎ চিত্রপটম, এবং সেটাকে বাংলায় অনুবাদ করা হলো ভবিষ্যৎ চিত্রপট। এবং এই যে অনুবাদের যে উৎস, আমরা পয়েন্ট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি অনুবাদের উৎস, অর্থাৎ এই যে প্রখ্যাত কথা সাহিত্যিক দেবেশ রায় সম্পাদিত মাসিক সেতুবন্ধন পত্রিকায় 15তম সংখ্যায় 2019-এ 13ই জানুয়ারি শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি প্রকাশিত হয়। অর্থাৎ অর্থাৎ এই যে কবিতাটি, অর্থাৎ চারণ কবি কবিতাটি যখন অনুবাদ করেন কত সালে, অর্থাৎ 2019-এর 13ই জানুয়ারি। দেখো 1985-তে 23 অক্টোবর পেন্ডেয়ালা ভারভারা রাও এই কবিতাটিকে রচনা করছেন।
2019 সালে এটিকে অনুবাদ করছেন বাংলায় শঙ্খ ঘোষ। কতই জানুয়ারি? 13ই জানুয়ারি। অর্থাৎ দেখো, এবং এবং দেখো এটি কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে? অর্থাৎ দেবেশ রায় সম্পাদিত সেতু বন্ধন পত্রিকায়। দেবেশ রায় সম্পাদিত সেতু বন্ধন পত্রিকায় 15 সংখ্যায়। প্রশ্ন এখান থেকে আসতেই পারে, কি আসতে পারে, যে চারণ কবি কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সেতু বন্ধন পত্রিকায়। এর সম্পাদক কে ছিলেন? দেবেশ রায় সম্পাদক ছিলেন। কততম সংখ্যায় বেরিয়েছিল? 15তম সংখ্যায় বেরিয়েছিল। এবং কখন অনুবাদ করেছিলেন? 2019 13ই জানুয়ারি। চারণ কবি কবিতাটি মূল কবি কি ছিল? মূল কবিতা কি ছিল? কবি নামে ছিল, সেটা তেলেগু ভাষায় ছিল। এরপরে আমরা কিন্তু চলে আসবো প্রেক্ষাপটে। এই চারণ কবি কবিতাটি কেন লিখলেন? চারণ কবি কবিতাটি কেন লিখলেন? পেন্ডেয়ালা ভারভারা রাও কেন চারণ কবি কবিতাটি লিখলেন? এর পিছনে একটা বড় ইতিহাস আছে। সেই যদি ইতিহাস দেখি, তাহলে ইতিহাস দেখতে গেলে আমরা দেখতে পাবো সেই দক্ষিণ আফ্রিকার যে বর্ণ বিদ্বেষী বোথা সরকার, সেই বোথা সরকারের যে অত্যাচার, অমানবিক যে নির্যাতন, তার বিরুদ্ধে কিন্তু এই কবিতাটা লিখছেন পেন্ডেয়ালা ভারভারা রাও। কেনই বা লিখতে গেলেন? তোমরা জানো যে পেন্ডেয়ালা ভারভারা রাও নিজেই ছিলেন একজন প্রতিবাদী কবি। তার জীবনে তাকে বহুবার জেলবন্দি হতে হয়েছে, 10 থেকে 12 বার তিনি কিন্তু পেন্ডেয়ালা ভারভারা রাও নিজেই জেলবন্দি হয়েছেন। এই কবিতাটা তিনি জেলবন্দি অবস্থাতেই তিনি কিন্তু লিখেছিলেন। তোমরা জানো, জেলবন্দি অবস্থাতে তিনি লিখছেন, নিয়ম কানুন যখন সবই লোপাট, সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। তাহলে দেখো, কেন লিখতে গেলেন কবি এই কবিতাটি? তোমরা প্রত্যেকে জানো যে তৎকালীন দক্ষিণ আফ্রিকার যে বোথা সরকার, সালটা তখন 1985। 1985 সালের যে 18ই অক্টোবর, 1985 সালের 18ই অক্টোবর দক্ষিণ আফ্রিকার বোথা সরকার, বর্ণবিদ্বেষী বোথা সরকার, তিনি কিন্তু কি করেছিলেন? বেঞ্জামিন মোলায়েজ নামে একজন প্রতিবাদী, একজন কবি, প্রতিবাদী একজন মানুষ, তাকে কিন্তু তারা ফাঁসি দিয়ে হত্যা করেছিল। অর্থাৎ বেঞ্জামিন মোলায়েজ দক্ষিণ আফ্রিকার বোথা সরকারের যে বর্ণবিদ্বেষী মনোভাব, এই বর্ণবিদ্বেষটা কি? সাদা কালোর তফাৎ, উঁচু নিচুর তফাৎ, সমাজে ছোট বড় তফাৎ, সে তফাতের বিরুদ্ধে তিনি কিন্তু কি করেছিলেন? গর্জে উঠেছিলেন, তিনি প্রতিবাদ করেছিলেন। এই প্রতিবাদ করার ফলে তিনি কি করলেন? তাকে কি করা হলো? দক্ষিণ আফ্রিকার বোথা সরকার তাকে জেলবন্দি করলেন। তাকে কোন অজুহাতে জেলবন্দি করলেন? তাকে জেলবন্দি করলেন যে দেহরক্ষীকে খুন করার অপরাধে তাকে কিন্তু জেলবন্দি করা হলো। এই বেঞ্জামিন মোলায়েজ তিনি 1955 সালে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ আফ্রিকাতে, এবং তার বয়স যখন 30 বছর, অর্থাৎ 1985 সালের 18ই অক্টোবর কিন্তু তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। কে ফাঁসি দিচ্ছেন? সেই দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বোথা সরকার। কেন তাকে ফাঁসি দেওয়া হলো? কারণ সেই বর্ণ বিদ্বেষের, বর্ণ বৈষম্যের, অর্থাৎ ধনী গরিবের ভেদাভেদ, উঁচু নিচুর ভেদাভেদ, অর্থাৎ জাতপাতের ভেদাভেদের বিরুদ্ধে তিনি কি করেছেন? তিনি আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদী সত্তাকে দমিয়ে দেওয়ার জন্য এই দক্ষিণ আফ্রিকার বোথা সরকার তাকে ফাঁসি দিলেন। সে সময় আমাদের সেই তেলুগু ভাষার কবি অর্থাৎ পেন্ডেয়ালা ভারভারা রাও তিনি কিন্তু জেলে অবস্থান করছেন। তার কাছে এই খবরটা গেল। সেই 1985 সালের 18 অক্টোবর তাকে ফাঁসি দেওয়া হলো, এবং 1985 সালের 23 অক্টোবর তিনি কিন্তু কবিতাটি লিখলেন। কে? পেন্ডেয়ালা ভারভারা রাও।
এবং দেখো এটাই হচ্ছে মূল কাহিনী, অর্থাৎ প্রেক্ষাপটের মূল কাহিনী হচ্ছে এটাই যে কেন এই কবিতাটা রচনা করলেন। কারণ দেখো যে কোনো কবিতা, যে কোনো প্রবন্ধ, যে কোনো নাটক, যে কোনো বিষয়ই হোক না কেন, প্রত্যেকটারই একটা প্রেক্ষাপট থাকে। তোমাকে কবিতা জানতে গেলে বা গল্প জানতে গেলে বা প্রবন্ধ বা নাটক জানতে গেলে তোমাকে কিন্তু প্রেক্ষাপটটা কিন্তু জানা কিন্তু আবশ্যিক। প্রেক্ষাপট যদি না জানতে পারো তাহলে তুমি কিন্তু কবিতাটা বুঝতে পারবে না। এই যে দেখো এরপরে কিন্তু কি করছেন, এই নিয়ে কিন্তু কবিতা লিখছেন, অর্থাৎ যে 30 বছরের যে একজন প্রতিবাদী সত্তা বেঞ্জামিন মোলায়েজ, তাকে হত্যা করা। এবং দেখো এই প্রসঙ্গে কিন্তু তখনই তিনি কিন্তু জেলখানা থেকে কবিতাটা লিখছেন যে নিয়ম কানুন যখন সবই লোপাট, সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। অর্থাৎ নিয়ম কানুন, সামাজিক ন্যায় নীতি, অর্থাৎ আইন শৃঙ্খলা সবকিছু লোপাট হয়ে গেছে। যদি লোপাট না হতো তাহলে বেঞ্জামিন মোলায়েজকে দক্ষিণ আফ্রিকার বোতা সরকার হত্যা করতো না। তার ওপিনিয়ন, তার ব্যক্তিগত মতামত, সে সরকার ভুল করলে সরকারের বিরুদ্ধে সে কথা বলতেই পারে। এই নিয়ে কিন্তু কবিতার প্রেক্ষাপট কিন্তু রচিত হচ্ছে। এবার আমরা জানবো যে আমরা পড়ছি চারণ কবি। চারণ কবি কারা? আমরা চারণ কবি নামটা শুনছি, আগে এটা জানতে হবে চারণ কবি কারা। চারণ শব্দের অর্থ হচ্ছে স্তুতি বা কীর্তি পাঠক, অর্থাৎ ভ্রাম্যমান গায়ক কবি। যারা কি করে? যারা ভ্রাম্যমান, অর্থাৎ যারা ঘুরে ঘুরে বেড়ায়, অর্থাৎ গায়ক কবি। গায়ক কবি মানে কি? অর্থাৎ যে সমস্ত ভ্রাম্যমান, অর্থাৎ যে সমস্ত কবিরা তার কবিতাগুলোকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গেয়ে গেয়ে বেড়ান, তাকে বলা হয় চারণ কবি। আমি কি বললাম? যে সমস্ত কবিরা তাদের কবিতাগুলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গেয়ে গেয়ে বেড়ান, তাদেরকে বলা হয় চারণ কবি। চারণ শব্দের অর্থ হচ্ছে স্তুতি বা কীর্তি পাঠক, অর্থাৎ ভ্রাম্যমান গায়ক কবি। এই চারণ কবিদের কথা আমরা কখন পাই? অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগে আমরা কিন্তু এই চারণ কবিদের আমরা কিন্তু পরিচয় কিন্তু পেয়ে থাকি। অর্থাৎ এই সমস্ত কবিরা তারা কি করে বেড়াতেন? বিভিন্ন রাজাদের স্তুতি করে বেড়াতেন, তাদের কীর্তিগুলো তারা কিন্তু গেয়ে বেড়াতেন। এবং বিশেষ করে সে মধ্যযুগের একজন কবি যার নাম আমরা জানি মুকুন্দ দাস, যার আরেক নাম ছিল যজ্ঞেশ্বর দে। এই মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি। মধ্যযুগের চারণ কবি বলা হতো মুকুন্দ দাসকে। দেখো মুকুন্দ দাস আর মুকুন্দ রাম দাস, তফাৎটা কিন্তু মাথায় রাখবো ভালো করে। মুকুন্দ রাম কিন্তু নয়, মুকুন্দ দাস। এবং আরেকজন যিনি চারণ কবি ছিলেন তিনি হচ্ছেন বিজয় সরকার। প্রশ্ন এখান থেকে আসতে পারে যে চারণ কবি কাদের বলা হয়? মানে চারণ কবি মানে কি? অর্থাৎ ভ্রাম্যমান গায়ক। যে সমস্ত কবিরা তাদের কবিতাগুলোকে বিভিন্ন জায়গায় গেয়ে গেয়ে বেড়াতেন, তাকে বলা হতো চারণ কবি। এই যে এই চারণ শব্দের অর্থ কি? স্তুতি বা কীর্তি। অর্থাৎ এই চারণ কবিদের কখন পরিচয় পাওয়া যায়? চারণ কবিদের কখন দেখা যেত? অর্থাৎ প্রাচীন যুগ এবং মধ্যযুগে। মধ্যযুগের একজন চারণ কবি যাকে নামে ডাকা হয় তিনি হচ্ছেন মুকুন্দ দাস, অর্থাৎ যার অপর নাম হচ্ছে যজ্ঞেশ্বর দে। এবং আরেকজন চারণ কবি আরেকজনকে বলা হয় যার নাম হচ্ছে বিজয় সরকার। তাহলে আমাদের মোটামুটি ভাবে যে চারণ কবি আসলে বিষয়টা কি সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব যে বিষয়বস্তুতে। এই কবিতার মধ্যে আসলে কি রয়েছে, কবিতার বিষয়বস্তু কি, আমরা আজকে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করব। আমরা নেক্সট ক্লাসে কিন্তু আলোচনা করব কবিতার লাইন ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো এবার যে বিষয়বস্তুটা নিয়ে আমরা আলোচনা করছি যে কবিতার বিষয়বস্তুটা আসলে কি। তোমরা ইতিমধ্যে প্রত্যেকে বই পেয়ে গেছো স্কুল থেকে, তোমরা কবিতাটা দেখলেই দেখতে পাবে এই কবিতার মধ্যে কোনো ছেদ জ্যোতি নেই, অর্থাৎ কোনো দাড়ি কমা কিন্তু কিছু নেই। অর্থাৎ এবং এই কবিতাটির স্তবক সংখ্যা হচ্ছে 3টি। কবিতার স্তবক সংখ্যা কটি?
তিনটি। প্রশ্ন আসতে পারে যে চারুকবি কবিতাটির স্তবক সংখ্যা কত? চারুকবি কবিতাটির স্তবক সংখ্যা হচ্ছে তিনটি এবং এই কবিতার 24টি পংক্তি আছে। কতটি পংক্তি বললাম? 24টি পংক্তি। পংক্তি মিন্স কি? অর্থাৎ লাইন আছে এই কবিতায় 24টি। কারণ বারবার করে বলেছি এমসিকিউ বেসিক প্রশ্ন, তোমাদের সেক্ষেত্রে একদম ফুটিয়ে কিন্তু ব্যাপারগুলো জানতে, এবং আমি তোমাদেরকে যেভাবে এই যে তোমরা দেখছো স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই নোট করে নেবে, দেখবে এর বাইরে কোনো প্রশ্ন হবে না। বলে দিতে পারে যে চারুকবি কবিতাটির স্তবক সংখ্যা কত? 3, 4, 5, 6। তোমরা জানো প্রত্যেকে, একদম সুন্দর করে রাইট মেরে দেবে তিনটি। এই কবিতায় পংক্তির সংখ্যা কত? পংক্তি মানে কি? লাইন। কবিতার যে লাইন গুলোকে সেগুলোকে বলা হয় পংক্তি। এবং দেখো এই এই যে কবিতাটি, চারুকবিতার বিষয়বস্তুটা কি? কারণ আমরা আগে বলেছি যে কবিতার প্রেক্ষাপটটা যে দক্ষিণ আফ্রিকার যে বর্ণবিদ্বেষী বোথা সরকার, সেই বোথা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন 30 বর্ষীয় একজন প্রতিবাদী কণ্ঠ, প্রতিবাদী কবি, যার নাম হচ্ছে বেঞ্জামিন মোলায়েজ। এই বেঞ্জামিন মোলায়েজের কে হত্যা করেছিল, ফাঁসি দিয়ে হত্যা করেছিল কে? সেই দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বোথা সরকার। কখন? অর্থাৎ 1985 খ্রিস্টাব্দের 18ই অক্টোবর তাকে কিন্তু হত্যা করা হয়েছে এবং তার হত্যার 5 দিন পরেই কিন্তু এই কবিতাটা কিন্তু রচনা করেছিলেন পেন্ডেয়ালা ভারভারা রাও। কবিতার বিষয়বস্তুটা কি? কবিতার বিষয়বস্তুতে আমরা দেখতে পেয়েছি, দেখো তোমাদেরকে আমি বলি যে আমরা প্রত্যেকেই এই স্বাধীন ভারতের নাগরিক। আমাদের এখন এখানে স্বাধীনতা রয়েছে, এটা কোনো রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র চলছে। যদি কোনো সরকার, কোনো রাষ্ট্র যদি কোনো অন্যায় করে, অন্যায় বলতে কি? কোন আইন জনগণের উপরে নির্বিচারে চাপিয়ে দেয়, তুমি একজন সাধারণ মানুষ, তুমি এই সরকারকে তৈরি করেছো, তোমার ভোটে সরকার তৈরি হয়েছে, তুমি কি করতে পারবে? তোমার বাক স্বাধীনতার অধিকার আছে। সরকার কোনো ভুল করলে তুমি তার চোখে আঙুল দিয়ে তুমি দেখিয়ে দিতে পারো, এটা তোমার অধিকার। দেখো যদি এবার তুমি যদি রাষ্ট্র যদি ভুল করে আর রাষ্ট্রের বিরুদ্ধে তুমি যদি আন্দোলন করো, প্রতিবাদ করো, যদি মুখ খুলো, আর যদি সে রাষ্ট্র যদি তোমাকে ছলবলে কৌশলে অ্যারেস্ট করে তোমাকে জেলবন্দি করে হত্যা করে, তাহলে বুঝতে পারবে যে কি নেই, তাহলে তোমার বাক স্বাধীনতা নেই, তোমার সত্যি কথা বলার কোনো অধিকার নেই। আর যেখানে যে রাষ্ট্রে বাক স্বাধীনতার অধিকার নেই, যে সংবিধান বাক স্বাধীনতার কথা বলে, যে সংবিধান গণতান্ত্রিক অধিকারের কথা বলে, তুমি যদি সেটা করতে না পারো, তাহলে আইন কানুন বলে কিছু থাকলো, নিয়ম কানুন বলে কিছু থাকলো, নিয়ম কানুন বলে আর কিছুই থাকলো। আর সত্যি যদি দক্ষিণ আফ্রিকায় যদি নিয়ম কানুন থাকতো, তাহলে কিন্তু বেঞ্জামিন মোলায়েজকে কোনোভাবে হত্যা করা হতো না। শুধু বেঞ্জামিন মোলায়েজকে নয়, এরকম হাজার হাজার মানুষকে, প্রতিবাদী কণ্ঠকে কিন্তু সেই বর্ণবিদ্বেষী সরকার অর্থাৎ স্বৈরাচারী সরকার, স্বৈরতান্ত্রিক সরকার, তারা কিন্তু কি করেছে? জেলবন্দি করেছে। তাহলে এই যে এই কবিতার বিষয়বস্তুটা কি? তাহলে বেঞ্জামিন মোলায়েজকে যখন হত্যা করছেন, তখন কবি কিন্তু লিখছেন যে নিয়ম কানুন যখন সবই লোপাট। লোপাট শব্দের অর্থ কি? লোপাট শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। নিয়ম কানুন সব কি হয়ে গেছে? লোপাট হয়ে গেছে, হারিয়ে গেছে। যদি নিয়ম কানুন লোপাট না হতো, তাহলে দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সরকার কোনোভাবে কিন্তু বেঞ্জামিন মোলায়েজকে হত্যা করতো না। তার মানে দেশের গণতন্ত্র হারিয়ে গেছে, বাক স্বাধীনতা হারিয়ে গেছে। আর ওই সময়ের ঢেউতলা কালো মেঘের দল, সময়ের ঢেউতলা বলতে কারা? অর্থাৎ সময়কে পরিবর্তন করা। ঢেউ কি করে? ঢেউ সর্বদাই পরিবর্তন আনে। ঢেউ কি করে? নতুন নতুন একটা জলরাশিকে মুগ্ধ করে দেয়, শুদ্ধ করে দেয়। অর্থাৎ সময়ের ঢেউতলা, ঢেউ কি আনে? পরিবর্তন আনে। সময়ের ঢেউতলা যারা সময়কে পরিবর্তন করে দিচ্ছে, কালো মেঘের দল। কালো মেঘের দল কারা? ওই সমস্ত স্বৈরাচারী শাসক, ওই সমস্ত বর্ণবিদ্বেষী বোথা সরকারকে ইঙ্গিত করা হচ্ছে। সময়ের ঢেউতলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়।
কারা ফাঁস লাগাচ্ছে? ওই বর্ণ বিদ্বেষী বোথা সরকার, সে সময় ঢেউ তোলা কালো মেঘের দল গলায় ফাঁস লাগাচ্ছে। কাদের গলায় ফাঁস লাগাচ্ছে? অর্থাৎ যারা সে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই যে যেমন ভাবে বেঞ্জামিন মোলায়েজকে দক্ষিণ আফ্রিকার বোথা সরকার তার গলায় ফাঁস লাগিয়েছিল, এইভাবে কবি একের পর এক তিনি কি করছেন? তিনি তার এই কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ করছে। তিনি বলছেন যে তারা, অর্থাৎ তারা কি করছেন? তারা এমন ভাবে হত্যা করছেন তাদেরকে, তাদের কোনো, তাদের দেহ থেকে কোনো রক্ত দেখা যাচ্ছে না, তাদের শরীর থেকে কোনো রক্ত ঝরছে না, অর্থাৎ তারা কৌশলে, তারা গুলি করে হত্যা করছে না, তারা ফাঁসি দিয়ে হত্যা করছে। কোনো চোখে জলও দেখতে পাচ্ছে না, তাদেরকে এমন ভাবে লুকিয়ে হত্যা করানো হচ্ছে, জেলের মধ্যে বন্দি করে দিয়ে তাদের হত্যা করা হচ্ছে। তাদের চোখের জলও কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না, চোখের জলও নয়, রক্তও নয়। কবি কিন্তু বলছেন, কিন্তু কবি এটাও বলতে চেয়েছেন যে এইভাবে প্রতিবাদী কণ্ঠকে থামিয়ে রাখা যাবে না। কারণটা কেন? কারণটা হচ্ছে এই কবি কি করছেন? এই কবি কিন্তু যাকে যাকে জেলবন্দি করা হয়েছে তার প্রতিবাদী সত্তাকে কোনোভাবে থামিয়ে রাখা যাবে না। জেলবন্দি অবস্থাতেই তার প্রতিবাদী সুর কিন্তু বেরিয়ে আসছে। কারণ আমরা জানি যখন বেঞ্জামিন মোলায়েজকে যখন জেলবন্দি করা হয়েছিল, তার মা কিন্তু তার সঙ্গে দেখা করতে গিয়েছিল, তার মা দেখা করতে গিয়েছিল তার সঙ্গে। সে সময় তার মাকে বেঞ্জামিন মোলায়েজ বলেছিলেন যে মা, আমি যা আছি খুব ভালোই আছি, তুমি টেনশন করো না। আমার মতো একজন বেঞ্জামিন মারা গেলে হাজার হাজার বেঞ্জামিনের জন্ম হবে, অর্থাৎ হাজার হাজার প্রতিবাদী সত্তার জন্ম হবে, আমাকে মেরে ফেলে তারা কিছু করতে পারবে না। এই যে দেখো তার যে প্রতিবাদী সত্তা, অর্থাৎ জেলের গড়াদে, অর্থাৎ এই যে যে সমস্ত মানুষরা প্রতিবাদ করছে তাদেরকে জেলের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলেও তাদের প্রতিবাদী সত্তাকে থামানো যাচ্ছে না, যাবে না। কবি এই কবিতার মধ্যে দিয়ে বলছেন, এবং কবি বলেছেন এই কবিতার মধ্যে যে যারা কি করছেন, অর্থাৎ যারাকে জেলবন্দি করা হচ্ছে, যারাকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, এইভাবে হত্যা করে কোনোদিন শাসক তার রেহাই পাবে না। এবং তিনি কবিতায় কবি কি বলতে চাইছেন? কবি বলতে চাইছেন যে কবিকে এরা ভয় পায়। কখন ভয় পায়? যখন গান হয়ে উঠে যুদ্ধেরই শস্ত্র, অর্থাৎ যখন কবি যখন তার কবিতার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে প্রতিবাদ করে, তখন শাসক, তখন তারা ভয়। বেঞ্জামিন মোলায়েজ তো আর বোথা সরকারকে তরবারি দিয়ে আঘাত করতে যায়নি, তাকে গুলি করে হত্যা করতে যায়নি, সে তার কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ করেছিলেন, তিনি তার গানের মধ্য দিয়ে প্রতিবাদ করেছিলেন। তাই তো কবি বলছেন যে কবিকে তখন ভয় পায় ওরা, অর্থাৎ গান যখন কি হয়ে ওঠে, যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে, গান দিয়ে যখন একজন কবি প্রতিবাদ করে, তখন কিন্তু শাসক ভয় পেয়ে যায়। তখন কবিকে তারা কি করে? কয়েদ করে, কবিকে জেলবন্দি করে। আর কবিকে কি করে? তখন কিন্তু তারা কিন্তু তার গলায়, অর্থাৎ একজন প্রতিবাদীর গলায়, যাকে কয়েদ করা হয়েছে, যে সমস্ত প্রতিবাদী সত্তাকে, তাদের গলায় আরো জোর করে, আরো শক্ত করে কি করে দেওয়া হয়? আরো শক্ত করে ফাঁস লাগিয়ে দেওয়া হয়। কবি বলছেন যত শক্ত করে ফাঁস লাগাক না কেন, একটা সময় এই মানুষ প্রতিবাদী হয়ে উঠবে, মানুষ আন্দোলনকামী হয়ে উঠবে। একজনকে হত্যা করলে হাজার হাজার মানুষ জেগে উঠবে, প্রতিবাদী সত্তা জেগে উঠবে। একটা সময় এই ফাঁসুড়েকে, তুচ্ছ ফাঁসুড়েকে এই জনতায় কি করবে? ফাঁস লাগিয়ে দেবে। আর ফাঁসির মঞ্চকে ধুলোয় মিশিয়ে দেবে। কে বলছেন? কবি বলছেন পেন্ডালা ভারভারা রাও। অর্থাৎ দেখবে যখন কোনো দেশের সরকার যখন কি হয়, স্বৈরাচারী হয়ে যায়, জনগণের ওপরে কি করে?
নির্বিচারে হত্যা করে, নির্বিচারে অন্যায় করে, অপরাধ করে, তখন মানুষই তোকে ভোটের মধ্য দিয়ে তাকে কি করে, তার রথ পরিবর্তন করে দেয়, এক সরকারের বদলে আরেক সরকারের আগমন ঘটে। আমরা দেখতে পেয়েছি। সেই জন্য কবি বলছেন যে কবিকে তারা ভয় পায়, কি করে অন্যায় অত্যাচারকে তারা প্রশ্রয় দেয়, কি করে তারা যারা প্রতিবাদ করে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়। কবি বলছেন যে ভয় পাবার কিছু নেই, কারণ একজনকে হত্যা করলে হাজার হাজার সংগ্রামীরা বেড়ে উঠবে। তারা কি করবে, তারা কিন্তু এই যে ফাঁসির মঞ্চকে তারা ধূলিসাৎ করে দেবে। আরো তুচ্ছ ফাঁসুড়েকে, অর্থাৎ সেই বর্ণবিদ্বেষী বোথা সরকার তথা সমগ্র স্বৈরাচারী শাসককে জনগণই একদিন কি করবে, ফাঁস লাগিয়ে দেবে। তুচ্ছ ফাঁসুড়ে, ফাঁসুড়ে বলতে কাদের কথা বলে, সেই স্বৈরাচারী শাসকের কথা বলা হয়েছে। জনগণই তাদেরকে একদিন ফাঁস লাগিয়ে দেবে। যে 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 শাসক আজকে প্রতিবাদী সত্তাকে ফাঁস লাগাচ্ছে, একদিন একটা সময় এই জনগণই কি করবে, সেই স্বৈরাচারী শাসককে ফাঁস লাগিয়ে দেবে। একদিন তাদেরকে, একদিন তারা তাদের পরিবর্তন ডেকে নিয়ে আসবে। যাই হোক, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, কোনো সমস্যা থাকে, আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করছি। যদি কোনো অসুবিধা থাকে, কোনো প্রবলেম থাকে, তোমরা কমেন্ট বক্সে বলবে আমাদেরকে, আমরা ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। এবং তোমরা একটু দেখে নাও বিষয়বস্তুটা, এই যে দেখো বিষয়বস্তুটা তোমরা একটু দেখে নাও, আমি ব্যাপারগুলো বলে দিয়েছি, এই যে দেখে নাও। এবং তোমাদের যে কথাটা বলি, যে পরবর্তী ক্লাসে আমাদের যেটা আলোচনা করা হবে, কবিতার শব্দার্থ সহ লাইন ধরে ধরে আলোচনা, একদম প্রত্যেকটা একদম কমপ্লিট। ক্লাস শোনার পরে কোনো প্রকার ডাউট থাকবে না, আমি এইটুকু বলতে পারি। তোমার বাড়িতে পড়ার দরকারও হবে না। এবং তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, তাহলে আমরা পরপর নেক্সট ক্লাসগুলো দিয়ে থাকবো। হ্যাঁ, আর তোমরা বলবে তোমাদের কোন বিষয়গুলো, কোন টপিকস গুলো প্রয়োজন আছে, কমেন্ট বক্সে জানাবে।